সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। বিএনপি নেতারা বলছেন গুম কিংবা নিখোঁজ হওয়ার বিষয়টি আওয়ামী লীগ সরকার আমলেই প্রথম শুনেছেন তারা। আওয়ামী লীগ বলছে জিয়াউর রহমানের সামরিক শাসনামলে সশস্ত্র বাহিনীর শত শত সদস্যকে গুম ও হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়া সৈনিকদের কোনো খবর আজও পাওয়া যায়নি। গুম খুনের বিষয়ের সঙ্গে সঙ্গে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের দাফনের প্রসঙ্গ নিয়েও ব্যাপক আলোচনা চলছে সম্প্রতি। রাজনীতির এমন বিতর্ক সমাধানের উপায় কি? এ নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির ডিএনএ টেস্ট। এসব নিয়ে আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এম এ মান্নান এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, যুক্ত আছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং যুক্ত আছেন মুজিবুল হক চুন্নু এমপি, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। রাজধানীতে ডেঙ্গু বাড়ছেই। আগস্টেই এ বছরের সর্বোচ্চ 7,500 আক্রান্ত। নতুন ধরন ডেনভি-3-তে দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে, বলছে বিএনপি। রাজধানীতে কথিত প্রেমিকার বাসায় তরুণের মরদেহ। অভিযুক্ত তরুণী বাবাসহ নাটোর থেকে গ্রেফতার। যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে টাঙ্গাইলে 5 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত। ভেসে গেছে রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি জমি, পানিবন্দী হাজার হাজার মানুষ। এবং মধ্যাকাশে অসুস্থ হয়েও 124 যাত্রীর প্রাণ বাঁচানো পাইলট নওশাদকে ফেরানো গেল না। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। দ্রুত দেশে আনা হবে মরদেহ, জানালেন প্রতিমন্ত্রী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমরা সাম্প্রতিক রাজনীতির দিকে যদি আমরা মনোযোগ দেই এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের যদি কথাবার্তা যদি শুনি, তাহলে আমরা সেখানে আসলে বেশ ইতিহাস সংবেদনশীলতা এবং ইতিহাস আশ্রয়ী আসলে কথাবার্তা শুনতে পাই। যেমন আজকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাসহ বিভিন্ন ঘটনায় জাতীয় তদন্ত কমিশন গঠন করা দরকার। এছাড়া এই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ দাফন নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান বলছেন যে তার বিশ্বাস যে ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখনও তো তদন্ত কমিশন হয়নি, এখনও তো ডিএনএ টেস্টও হয়নি। তো এগুলো নিয়ে যে আপনাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রী এবং নেতা কথা বলছেন, সেটি আসলে কতটুকু ঠিক হচ্ছে? ধন্যবাদ। আমি এখানে সরকারের বা দলের মুখপাত্র হিসাবে বলার আমার অবস্থানে নেই। আমি বিনীতভাবে বলছি, আমি যা বলবো এটা একাডেমিক ডিসকাশন, আমার ব্যক্তিগত মত। তবে আমি যেহেতু দলের একজন সদস্য, অবশ্যই আমার কথার মধ্যে আমার দলের অবস্থান এটা রিফ্লেক্ট করবে। বাট এটা অফিসিয়াল ভার্সন নয়, এটা আপনার সদয় বিবেচনার জন্য সকলের এবং অন্য দুজন মাননীয় অতিথি তাদের বিবেচনার জন্য এই কথাটা বলছি। সেকেন্ড যে বিষয়টা বলতে চাই আমি, এই যে আপনার মন্তব্য যে এইটা কতদিন চলবে এই ধরনের, হ্যাঁ আমারও সেই প্রশ্ন, কেন এটা হবে? এর গোড়ায় যাওয়া দরকার। এই গোড়ায় না গেলে আপনার এই অসুখ যদি মনে করেন আপনি সারবেন না। প্রথম যে কাণ্ডটা শুরু হয়েছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করার যে একটা প্রচেষ্টা, এটা একজন কি বলবো সবচেয়ে বড় অপরাধ ছিল সেটা। যখন বাঙালি, সকল বাঙালি, এই বাংলার বাঙালি, অন্যত্র বাংলার বাঙালি সকলে যখন এক বাক্যে স্বীকার করলো মহান স্বাধীনতা যুদ্ধে কার ভূমিকা কি ছিল, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি কে ছিলেন, মহান স্বাধীনতা যুদ্ধে কার নেতৃত্বে 3 দশক ব্যাপী হয়েছিল এবং চূড়ান্তভাবে কার নেতৃত্বে শেষ হয়েছিল, সেটা যখন একটু প্রতিষ্ঠিত সত্য, তখন হঠাৎ করে কিছু সংখ্যক
রাজনীতিবিদ তারা তাদের জায়গা খুঁজে পাচ্ছিলেন না। আওয়ামী লীগের যে মাঠ, বাংলার মাঠ, সেখানে তারা স্বস্তি বোধ করছিলেন না। তাদের মনে প্রাণে ইরান তুরান ওইসব জায়গার ছায়া ছবি ছিল। বালুময় প্রান্তর, বন জঙ্গলে তারা তাদের পূর্বপুরুষের আত্মার এবং হাড়ের খোঁজ করেন এবং বিশ্বাসেরও খোঁজ করেন। তাদের সঙ্গে তো মতভেদ হবেই। তারা তখন এটা করতে গিয়ে স্বাধীনতার ইতিহাসের মূল নায়কের উপরে আক্রমণ করে এবং তার যে অবস্থান ছিল এটা প্রশ্নবিদ্ধ করে। কিভাবে গণতান্ত্রিক পথে যদি করতো তাও বলা ছিল যে ঠিক আছে, তারা পল্টন মিটিং করেছে, বারবার কথা বলে লিখে করেছে, তা নয়। তারা সামরিক শাসনের আড়ালে হত্যা করে, হত্যার পরবর্তী পর্যায়ে এইটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই ধরনের জঘন্য ইতিহাস বিকৃতি কাজ শুরু করেছিল এবং সেখান থেকে প্রথম বল খেলা শুরু হয়। এখন তো 1 for 1 টিট ফর ট্যাট চলবেই। সকল টিট যে ফর ট্যাট হবে তাও নয়, কিন্তু অনেকেই এখানে সুযোগ নিবে। আমি যেটা বলি, যারা মাহমুদুর খোকন একটা ব্যারিস্টার, আইনজ্ঞ মানুষ, তিনি আইন পড়াশোনা করেছেন, আইন প্র্যাকটিসও করেন। এই কাজটি যারা শুরু করেছিল, এই ইতিহাসটা যদি আমরা কারেক্ট না করি তাহলে পরবর্তী পর্যায়গুলো আমরা ঠিক করতে পারবো না। এইটা আমার মিলিত নিবেদন এই পর্যায়ে পর্যন্ত। থ্যাংক ইউ। জি, মাননীয় মন্ত্রী, আমি যখন আপনার কাছে ফিরবো তখন আমি আপনার কাছে জানতে চাইবো যে ইতিহাস শোধরানোর আসলে পথটি কি হবে। সেটি অবশ্য তথ্যমন্ত্রী একটি মন্তব্য করেছেন এবং সেদিকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে অপশক্তি স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দেয় এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, সেই বিএনপি জামাত চক্র এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না, এর একটি ফয়সালা হওয়া প্রয়োজন। তো যেখানে মানে বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তারা আপনাদের রাজনীতি করার অধিকারই আছে বলে মনে করেন না, সেখানে আসলে ভবিষ্যতে আসলে বিএনপির রাজনীতি আসলে কোথায়? ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দ আজকের অনুষ্ঠানে। তথ্যমন্ত্রীর বক্তব্য তো ইম্পর্টেন্ট না, ওনারটা পরে উত্তর দেব আমি। যেটা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আলোচনা আনলেন, বাংলাদেশের সবার অল্প কিছু স্বাধীনতা বিরোধী ছাড়া সকল মানুষ কিন্তু স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল মৌলানা শেখ মুজিবুর রহমান। হি ইউনাইট পলিটিক্যালি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ উনি করেছিলেন। এটা যে যেভাবে বলুক না কেন, এটা অস্বীকার করার সুযোগ নেই ইতিহাসে। এবং 25শে মার্চ উনি গ্রেপ্তার হয়ে যান, এটা ইতিহাস। উনি গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে রাজারবাগ পুলিশ চাইনে পাকিস্তানি সৈন্যবাহিনী হত্যাযজ্ঞ চালায়, এটাও ইতিহাস। এবং সে হত্যাযজ্ঞের বিরুদ্ধে যেহেতু নেতা গ্রেপ্তার হয়ে গেছেন, আওয়ামী লীগের কোন নেতা কোন প্রতিবাদ সৃষ্টি করেন নাই, প্রতিরোধ করতে নামেন নাই। হাসান মাহমুদ সাহেব তখন কোথায় ছিলেন নাম জানি না, এটাই সত্য কথা। ক্যান্টনমেন্টে তারপর আবার বিভিন্ন জায়গাতে বেঙ্গল রেজিমেন্টে আক্রমণ শুরু হলো, হত্যাযজ্ঞ শুরু করলো। এখন আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। দেশ কি রবীন্দ্রনাথের ভাষায় গান সুরে শান্তিপূর্ণ স্বাধীন হবে নাকি যুদ্ধ হবে? এবং বাঙালি সেনাবাহিনীর সদস্যদের নিধন করছিল, পুলিশ বাহিনীকে নিধন করছিল 25 মার্চ থেকে। একটা সেনা বিদ্রোহ হয়, কারণ চট্টগ্রামে কিন্তু তার আগে ক্যান্টনমেন্টে কিন্তু হত্যা করেছিল। বেঙ্গল রেজিমেন্ট বাইরে ছিল, তারা আলোচনা করে তাদেরকে হত্যা করতে চেয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ সবাইকে। তখন যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত আসছো না, তখন এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম তারা বিদ্রোহ করলো,
ভাগ হয়ে গেল 5-6টা, একত্র হয়ে তারপর 6টা সেক্টর ভাগ হয়ে গেল চট্টগ্রামে। ভাগ হয়ে একটা গ্রুপ গিয়ে আপনাদের থেকে সেখানে গেল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষণা করলেন না যুদ্ধ হবে। এই যুদ্ধ এই ঘোষণা করলেন কেন? তখন শুধু চট্টগ্রামের সীমাবদ্ধ থাকলে হবে না যুদ্ধ, সারা দেশে যুদ্ধ শুরু করতে হবে, পরিবেশ সৃষ্টি করতে হবে। সেটাই কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, দেশকে স্বাধীন করার উদ্দেশ্য ছিল। জিয়া রহমান রাজনীতিবিদ ছিলেন না, মেধক ছিলেন। সেখানে যারা শকত ছিলেন চট্টগ্রামে, যারা শহীদুল ছিলেন ইয়েতে আপনি জয়দেবপুরে, অনেক জায়গায়। তারপর ঘোষণা করলেন উনি নেতার নামে ঘোষণা করলেন, নিজের নামে ঘোষণা করলেন, নিজের রাষ্ট্রপতি ঘোষণা করলেন। এই সংগ্রাম শুরু হলো, প্রতিরোধ সৃষ্টি হলো। এটাই বাস্তবতা। এবং আরেকটা সেক্টর হলো, যদি রাজনৈতিক নেতৃত্ব যদি স্বাধীনতা করতো তাহলে অস্থায়ী সরকার গঠন করলো না কেন? কেন 10ই এপ্রিল মধ্যে সরকার হলো? কেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ঘোষণা দেওয়া হয়নি? কেন সেক্টর কমান্ডারের নাম ঘোষণা করা হয়নি? আসলে এরকম প্রস্তুত ছিল না। পাকিস্তানে বাধ্য করেছে, সিচুয়েশন বাধ্য করেছে স্বাধীনতা ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট জিয়া রহমানকে। এবং মরম শেখ যেমন উনি কিন্তু পাকিস্তান তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বাট হি ওয়াজ দ্য পলিটিক্যাল লিডার। দিস ইজ দ্য সিচুয়েশন, হিস্ট্রি। এরপর 72 থেকে 75 কি রাজাকার সরকার ছিল বাংলাদেশে। কে ছিল ক্ষমতায়? আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। এবং সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতার তার যুদ্ধের স্বীকৃতি হিসাবে সকলকে পদক দেওয়া হয়েছে। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বীরত্তম খেতাব দেওয়া হয়েছে। এখন কি এরা কি বলতে চায় মরম শেখ আওয়ামী লীগ 72 থেকে 75 সালের মন্ত্রিসভা ভুল করেছে? বলতে চায় সেই সময় আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্যদের বিচার করা উচিত? কেন পদক দিল? লজ্জা লাগে না এদের? এটা লজ্জা লাগে? এটা লজ্জা আছে যারা প্রলাপ বক্তেছে এখন? তাহলে তারা এটা বিচার করবে। 72 থেকে 75 সরকারের যারা মন্ত্রী ছিল, তারা মারা গেছে, কাল জীবিত আছে, সব বিচার চাওয়া উচিত এগুলোর জন্য। কেন জিয়া রহমান বা অন্যরা স্বাধীনতা সংগ্রাম করে নাই, তাদেরকে পদ দিলে কেন? আর এরা বিকৃতি করতে দেখাচ্ছি। আমি অন্য কথা আরো পর আসবো। এটা স্বাধীনতা বিকৃতি করছি কেউ দেখাচ্ছি। সম্পদ দুটো এক্সাম্পল। বিচারপতি খায়রুল্লাহ সাবেক প্রধান বিচারপতি শামসুদ্দিন মানিক, তারা কোন সেক্টরে যুদ্ধ করেছে? তাদেরকে এখন যে নীতিমালা আছে মুক্তিযুদ্ধের যাচাই বাছাই, তাদেরকে জেনারেল সার্টিফিকেট আছে? তাদেরকে যুদ্ধ করেছে? তাদের ক্ষেত্রে তার নাম আছে? মুক্তিযোদ্ধা তার নাম আছে? আইনও তাই লাগবে তো। তারা ছিল লন্ডনে, তাদেরকে কিভাবে স্বীকৃতি দেওয়া হয়? আমি মনে করি দুজনকে আজকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে স্বাধীনতার ইতিহাসে বিকৃতি করছে, সমগ্র মুক্তিযুদ্ধকে অসম্মান করছে, বিকৃতি করছে। এইটা হলো একটা দিক। আর ক্লোজ চ্যাপ্টার, জিয়া রহমান যদি রাজনীতি না করতো, বিএনপি না করতো, আজকে আওয়ামী লীগ নেতারা ইনায় বিনায় জিয়া রহমান প্রশংসা করতো, রাস্তাঘাট প্রশংসা করতো, মন্ত্রীরা প্রশংসা করতো, হাসান মাহমুদ প্রশংসা করতো। আমাদের জিয়া স্বাধীনতা করছে। কারণ এখন একটা রাজনীতি প্রতিদিনের কারণে রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃত করছে। দেখেন, আমরা বাংলাদেশের মানুষ আজকে 15 বছর পরে মুক্তিযোদ্ধার তালিকা করতেছি, আমরা সংশোধন করতেছি। এটা বিকৃত হচ্ছে না? আপনি প্রত্যেকটা উপজেলায় 2জন সাক্ষী লাগবে। সাক্ষী যদি মিথ্যা কথা বলে, যদি না এই মুক্তিযোদ্ধা ছিল না, তার প্রকৃত মুক্তিযোদ্ধার নাম বাদ পড়ে যাবে। গিয়া বিকৃত না এটা? আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আপনিও আওয়ামী লীগকে ইতিহাস বিকৃতির দায়ে অভিযুক্ত করছেন। এর পাশাপাশি আমি যখন আপনার কাছে ফিরবো, তখন আমি আপনার যেই বিষয় দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে 6টি প্রশ্ন রেখেছেন ওবায়দুল কাদের, এবং সেটিকে ঘিরেই আসলে বিএনপির রাজনীতির প্রতি বর্তমান যে ক্ষমতাসীন সরকার, তাদের যে মনোভঙ্গি এবং তাদের যে অবস্থান, সেটি আসলে ঘুরপাক খায় বলে অনেক
রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন, এবং সেগুলো নিয়ে আসলে আপনারা কি উত্তর দেবেন সেটি আমি আপনার কাছে পরে জানতে চাইব। মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, আমি আপনার কাছে আসতে চাই। মানে ইতিহাস নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ইস্যুতে একদমই বিপরীত দুইটি মেরুতে আসলে অবস্থান করছেন। সেখানে মানে সবার পক্ষ থেকে মীমাংসার কথা বলা হচ্ছে, আসলে এই মীমাংসাটা আসলে মানে কিভাবে হবে? আর এই সময়ে যে এই রাজনীতিতে অতি বেশি সংবেদনশীলতা বা অনেক চর্চা দেখা যাচ্ছে ইতিহাসের, সেইটা আসলে এই সময়টাতে কেন, সেটার কোনো উত্তর আপনার কাছে আছে কিনা? মুজিবুল হক চুন্নু এমপি। জি, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা এবং যে দুইজন আমাদের এখানে আছে আলোচক আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি এটা অগাস্ট মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার এই মাসে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমি তাদের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। দেখুন, আসলে এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় সমস্যা হলো কোভিড এবং ইদানিং আবার ডেঙ্গু। কোভিড এবং ডেঙ্গু একটা বিরাট সমস্যা। আমি মনে করি যে কোভিডের কারণে আমাদের অন্তত 16 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া দরকার। সে ভ্যাকসিনটার জন্য সরকার আরো তড়িৎ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এবং ডেঙ্গুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আরো ব্যবস্থা গ্রহণ করা উচিত। এইটাই এই মুহূর্তে আমি মনে করি মানুষের সবচেয়ে বড় দাবি। ওই বিতর্ক এখন মানুষের কিন্তু কাছে বড় গুরুত্বপূর্ণ না, তবু বিতর্ক আসছে। আমি জানি না এই বিতর্ক কেন আসছে। একটা কথা সত্য যে আওয়ামী লীগ তারা যা বলছেন সম্পূর্ণই যে নিরপেক্ষভাবে বলছেন এটা মানে আমি মনে করি না। বিএনপি যা বলছে সেটাও যে সম্পূর্ণভাবেই নিরপেক্ষভাবে বলছেন তা না। দুই দলই কিন্তু মানে তারা দলীয় দৃষ্টিকোণ থেকে বলছেন। এখানে একটা জিনিস আমি বলি, কোন কোন জায়গাগুলো আপনার মনে হচ্ছে যে দলীয় দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে? আমি বলছি জি, বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি আমাদের মূল নায়ক। মহান মুক্তিযুদ্ধের দীর্ঘদিনের সংগ্রামের পর তিনি এই মুক্তিযুদ্ধের আহ্বান করেছিলেন, আমরা তার আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি ব্যারিস্টার খোকন সাহেবকে একটা কথা বলবো, সেটা হলো যে 1972 সালে বিচিত্রায় জিয়াউর রহমান সাহেব একটা আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলে তিনি নিজেই লিখেছেন যে 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ, সেই ভাষণটা ছিল স্বাধীনতা যুদ্ধের একটা গ্রিন সিগন্যাল। এটা কিন্তু জিয়াউর রহমান সাহেবের লেখা, সাপ্তাহিক বিচিত্রা। এটা কালেকশন যদি চান আমি দিতে পারি। এটা উনি নিজে আর্টিকেল লিখেছেন, এবং উনি নিজে লিখেছেন যে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল স্বাধীনতার আহ্বানের একটা গ্রিন সিগন্যাল, জিয়াউর রহমান সাহেব বলছেন। এবং যেটা নাকি 26শে মার্চে বা 27শে মার্চে কালুরঘাট থেকে যে ডিক্লারেশনটা, সেটা প্রথম জিয়াউর রহমান সাহেব তিনি ডিক্লেয়ার করেন, কিন্তু পরক্ষণে এটা কারেকশন করেন যে না, এটা বলে এটা ঠিক না। তিনি নিজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে সেই ঘোষণাটা ত্যাগ করেছেন। তো সেক্ষেত্রে বিকৃতি করার সুযোগ নেই। সেখানে এখন প্রবলেম হলো যে বিএনপি বলতে চাই যে স্বাধীনতার ঘোষকের একমাত্র জিয়াউর রহমানই, আমরা আওয়ামী লীগ বলতে চাই যে জিয়াউর রহমানের কোনো নাই। আসলে এই দুইটা জিনিসে একটাও ঠিক না। জিয়াউর রহমানের একটা অবদান আছে, সন্দেহ নেই, তিনি একজন সেক্রেটারি কমান্ডার ছিলেন। আর স্বাধীনতার ঘোষণা সমস্ত কিছু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা একটা বিতর্কের ঊর্ধ্বে। বঙ্গবন্ধু এই মুক্তিযুদ্ধের মহান নায়ক। বাংলাদেশটাকে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে মানচিত্র একটা দেশ মানে করার জন্য তার সংগ্রাম, তার যে 54 বছরের জীবনে 14 বছর জেল খেটেছেন, সেটা এই স্বাধীনতাকে লক্ষ্য করে এখানে কোনো বিতর্ক করতে পারে না, কোনো বিতর্ক নাই। আর খোকন সাহেবকে বলবো যে আপনি তো এটা নিয়ে জানেন, আমি আপনাকে দিব, বিচিত্র আছে। জিয়াউর রহমান তিনি নিজে লিখেছেন 7ই মার্চের যে বঙ্গবন্ধুর বক্তব্যটা, ভাষণটা, সেটা গ্রিন সিগন্যাল হলো আপনার এই মুক্তিযুদ্ধে, এবং তিনি তো ওনার পক্ষে করেছেন। কাজে আপনারাও বলতে চান যে সম্পূর্ণভাবে জিয়াউর রহমান ঘোষণা করেছেন, এটা ঠিক না। উনি বঙ্গবন্ধুর পক্ষে করেছেন। আবার আওয়ামী লীগও বলছে জিয়াউর রহমান কিছুই না, এটা তো মানুষ বুঝে। কাজে ইতিহাস তো ইতিহাসকেও ডাক্তার মতো লিখলে ইতিহাস ঠিকবে না। আমি আপনাদেরকে বলবো, মানন ভাই আছেন, মানন ভাই বলবো যে মানন ভাই, এখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু ভ্যাকসিন।
আপনার ভ্যাকসিনের ব্যবস্থা করেন, জিনিসপত্র দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্য আপনারা বাজার কন্ট্রোল করেন, মানুষ কিন্তু কষ্ট আছে, আপনারা বাজার কন্ট্রোল করেন, দ্রব্যমূল্য কমান। এই ডেঙ্গুর কারণে অনেক পরিস্থিতি খারাপ হচ্ছে, আপনি এইগুলি আপনারা ঠিক করেন। আজকে দেখলাম পত্রিকা আসছে, আজকে প্রথম আলোতে, যে রাজশাহীতে 1.5 কোটি টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স কেনা হয়েছিল আপনার আইসিইউ সহ। সেই অ্যাম্বুলেন্সটা 2 বছর যাবত পরে আছে একজন ডাক্তার, একজন চেন্নাই। এইগুলি আপনারা চেষ্টা করেন, এইগুলি করেন মানুষের পক্ষে। এই বিতর্ক মানুষের কিন্তু ভ্যাকসিন আসবে না, এই বিতর্কে কিন্তু বাজারের যে মূল্য, দ্রব্যমূল্য কমবে না, এই বিতর্কে মানুষের কোনো উপকার হবে না, বিতর্ক করে লাভ নাই। ইতিহাসে যার যেখানে জায়গা সেখানে থাকবে, বঙ্গবন্ধুর সাথে কারো কোনো তুলনা হতে পারে না, এটা আমরা মনে করি। আমি একজন নাগরিক হিসেবে, আবার জিয়া রহমানের সাহেবেরও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন বীর উত্তম, এটাও শেয়ার করার কোনো উপায় নাই। কাজে এই বিতর্ক আমরা না যাওয়া উচিত, ইতিহাস তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে, আমরা যাই বলি না কেন। জি, আপনাকে ধন্যবাদ এম এ মান্নান এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী। আমি আপনার কাছে আসতে চাই, যেটি বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন যে বিতর্কগুলো তোলা হচ্ছে সরকারের মন্ত্রী এবং বিভিন্ন নেতার, শীর্ষ পর্যায়ের নেতার পক্ষ থেকে, সেটি আসলে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ইস্যু থেকে দৃষ্টি সরানোর জন্যই নেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে। এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে 72 থেকে 75-এর সময়ে যেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে, জীবিত মুক্তিযোদ্ধাদেরকে যে সর্বোচ্চ সম্মাননা, যে খেতাব দেওয়া হয়েছে, সেটি জিয়াউর রহমানকে দেওয়া হয়েছিল এবং সেটি আসলে সেই সময়ের আওয়ামী লীগ আসলে ভুল করেছিল কিনা সেই প্রশ্ন তিনি রেখেছেন। তো আপনি কি বলবেন? না, আজকে যে আপনি আমাদেরকে ডেকে এনেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করেন, ওর মধ্যে থাকাই ভালো। অনেকগুলো বিষয় এখানে ওখানে পিক আপ করে আলোচনা করলে আমরা বিক্ষিপ্ত হয়ে যাব, সিদ্ধান্তে আসা যাবে না। আমার ধারণা, নিজের মত আবার একজন বাঙালি হিসেবে, এইটা একটা আদর্শ লড়াই, এর মূলে যেতে হবে। এটা বাঙালি বনাম বাংলাদেশের, এর মূলে যেতে হবে। আপনি একটা উদাহরণ দিই কেন এটা বাঙালি বনাম বাংলাদেশের লড়াই। তারা ক্ষমতা দখলের পর যে প্রথম কয়েকটি হঠকারী কাজ করে, তার মধ্যে অন্যতম ছিল আমাদের দেশের প্রবেশ পথ ঢাকা বিমানবন্দর, যেটা আওয়ামী লীগ সরকার বা স্বাধীনতা যোদ্ধারা স্বাধীনতার পরপর সমস্ত নিয়ন্ত্রণ থাকার পরেও এইটাকে তারা কিন্তু বঙ্গবন্ধুর নাম তারা ঘোষণা করেনি, যদিও তাদের করার সম্পূর্ণ হক ছিল, তারা করেনি। এরা সুযোগ পেয়ে প্রথম সুযোগে তারা তাদের নায়ককে প্রতিষ্ঠা করার জন্য এখানে ওখানে হাত দেওয়া শুরু করে। এবং আমাদের কপালের টিপ যেটা বলতে পারি, ইটস এ মার্ক অন আওয়ার ফোরহেড, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও বিমানবন্দর, এইটাকে তারা প্রথম সুযোগেই নাম পরিবর্তন করে তারা তাদের এই নায়ককে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ইটস পার্ট অফ এ প্যাটার্ন। এই প্যাটার্নটা পরিষ্কার। যদিও আমার ভাই যারা মুজিবুর রহমান সাংসদ, সিনিয়র সাংসদ, উনি অন্যান্য বিষয় এনেছেন, হ্যাঁ, ভ্যাকসিন গুরুত্বপূর্ণ বিষয়, আমার ইনফ্লেশন গুরুত্বপূর্ণ বিষয়, আমি অস্বীকার করছি না, কিন্তু এইগুলো সমস্যা হবে না। আমার জ্বর একটা লক্ষণ মাত্র, আমার মূল রোগটাতে যেতে হবে, না হলে আমার জ্বর সারবে না, মাথা ব্যথা সারবে না। আমার মূল বিষয়টা হলো আমরা কোথায় আছি। ওনারা মনে করে আমরা বাংলায় নেই, তারা বাংলাদেশ নামের সঙ্গে তারা অস্বস্তি বোধ করেন, এবং বাঙালি শব্দ তাদের কোথাও নেই, তাদের দলেও নেই, কোথাও নেই, এবং আমাদের আছে। এইটা আমাদের মরণপণ ব্যাপার, আমাদের অস্তিত্বের প্রশ্ন। এই বাঙালি শব্দ, এই বাংলাদেশ, এই ভাষা, এই যুদ্ধ, এই সংগ্রাম, এই সকল আমাদের দলের তথা গোটা বাঙালি জাতির মূল মন্ত্র। এইগুলোকে তারা, মাননীয় মন্ত্রী স্পষ্ট করবেন, মানে কোন দলের নামে বাংলাদেশ নেই, মানে কাদের কথা বলছেন? এই যে আমাদের যিনি আছেন মাহবুবউদ্দিন সাহেব, খোকন সাহেব যিনি আছেন, যাকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, দলের নাম তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অবশ্যই তারাই তো একমাত্র প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিহত করার চেষ্টা করছেন, যদিও আরো অনেকে বিভিন্নভাবে চেষ্টা করে সাইড শো করতে, ওগুলো টেকে না। তারাই মূল প্রতিপক্ষ, মূল প্রতিক্রিয়াশীল শক্তির, যে প্রতিক্রিয়ার শক্তিটাকে খতম করে বঙ্গবন্ধু এই স্বাধীনতা এবং তার সঙ্গে আমাদের লক্ষ্য শহীদানের রক্তের বিনিময় ছিল, সেটাকে তারা হত্যা করতে চায়। এই সংগ্রামে তারা এখনো লিপ্ত আছে। আর না হলে এত সব কথা বলার দরকার কি? এখানে ওখানে এই ঘটনা ওই ঘটনা, এরকম তো হাজারো ঘটনা আনা যাবে, এইগুলো মূল ঘটনা নয়, এইগুলো বিচার করা যাবে না। তাই আমি বলছি এটা একটা আদর্শ লড়াই। এই আদর্শ লড়াই বিএনপি, এই আদর্শ লড়াইয়ে আরো গভীর আদর্শের যারা
জামাত চক্রকে হাসি পেয়েছে, যাদের উদ্দেশ্য নট অনলি আমাদের নাম পাল্টানো, তাদের উদ্দেশ্য আমাদের গোটা ইতিহাস পাল্টানো। আমাদের রক্ত যদি তারা পারতো পাল্টিয়ে দিত, পাল্টিয়ে তারা কোনো এক জায়গায় তাদের স্বপ্নের কোনো এক ব্যাপারে তারা চলে যেত। এগুলো আমাদের উদ্দেশ্য নয়। এবং এখানে ইউজ করেছে এই বিএনপি পার্টি যারা, তারা তাদের কৌশলের অন্যতম অংশ, একটি অংশ ছিল তাদের যে নায়ক, তাদের মানে যিনি প্রতিষ্ঠা তাদের দলের, তাকে প্রতিষ্ঠা করা, তার যেটাকে বলা হয় বৈধতা সৃষ্টি করার একটা চেষ্টা, এবং তারা অস্ত্র হিসাবে, গ্রাউন্ড হিসাবে এই জামাতের তৈরি করা একটি আদর্শ, খল আদর্শ, সে তার ঘাড়ে চড়ে তারা স্টেজে আসার প্রচেষ্টা চালাচ্ছে। তারা হরিহর আত্মা একে অন্যকে সমর্থন দিয়েছে, এইটা হলো তাদের। সুতরাং এদের সঙ্গে আমার লড়াই। আজকে যদি উনি বললো যে আমরা এইটা করলাম, এইটা হবে না। মূল তাদেরকে যেটা মুজিবুর রহমান চুন্নু বললেন, জাতির পিতার সমাপ যিনি ছিলেন সেটা কোনো প্রশ্ন করে না কোনো বাঙালি, এইটা বলুক যারা মাহবুবুর রহমান চুন্নু, যে জাতির পিতা তারা, তিনি জনাব মাহবুবুদ্দিন খোকন, তিনি সম্পূর্ণ পরিষ্কার এই বিষয়টাতে, স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে, জাতির পিতার অবস্থান সম্বন্ধে, আমাদের বাঙালি পরিচয় সম্বন্ধে, বাঙালি সংস্কৃতি সম্বন্ধে তার মনে কোনো সংশয় নাই। এই কথাটা তিনি বলুন, সব সমাধান হয়ে যায়, আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, মানে সমাধানের পথ বলেছেন। আমি তাকে আহ্বান করছি এইখানে এই বন্ধুত্বপূর্ণ পরিবেশে তিনি কথা কয়টি বলুক, বলতে পারবেন না। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। প্রথমত হলো যে আমি বুঝলাম না মাননীয় পরিকল্পনা মন্ত্রী আজকে একটু আমি তো বলছি চুন্নু সাহেব বলছি উনি মুক্তিযোদ্ধা, আমরা বলছি যে পলিটিক্যাল লিডারশিপ মরহুম শেখ মুজিবুর রহমান, he was the leader, he organized the whole nation, united the whole nation for the freedom struggle. That is আমি প্রেসিডেন্ট জিয়া ওই রাজনীতি উনি গ্রেপ্তার হওয়ার পরে সেই সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তখন প্রথম সেনা বিদ্রোহ হলো চট্টগ্রাম থেকে, সেনাবাহিনী থেকে সশস্ত্র সংগ্রামের আন্দোলনের কথা শহীদ প্রেসিডেন্ট যেমন ঘোষণা করেছেন। মরহুম শেখ মুজিবুর সঙ্গে জিয়ার কোনো কনফ্লিক্ট নাই, কোনো কনফ্লিক্ট নাই। হি ওয়াজ দ্য গ্রেট লিডার, তার সাথে কনফ্লিক্ট কেন? জিয়া রহমান তো একটা পার্ট, ওনার আর একটা পার্ট। এটা শুনেন, এটা আসলে বিতর্ক যার খানা সুবিধাবাদী আনতেছে। আমি দুজনের কোনো বিতর্ক দেখছি না, দুইটা পার্ট ভিন্ন ইতিহাসে। এক, দুই হলো যে এবং চুন্নু ভাই উনি মুক্তিযোদ্ধা ছিলেন। এবং আমি শুধু এটা না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাজবেন্ড ডক্টর ওয়াজেদ মিয়া একটা আর্টিকেল লিখেছেন, সে আর্টিকেলটা ডেটটা নাই, বলেছেন যে আমি শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে জিয়া রহমান রেডিওতে জিয়া রহমানের ঘোষণা শুনেছি। এটা ইতিহাস, আপনি কেন বলবেন, এটা বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি পলিটিক্যালি অর্গানাইজ না করলে, ইউনাইট না করলে দেশ স্বাধীন কিভাবে হতো? যুদ্ধ মনে পার্ট, জেনারেল শফিউল্লাহ আড্ডা পার্ট, জেনারেল শখের আড্ডা পার্ট। এটা কেন কনফ্লিক্ট করেন আপনারা? কেন সুবিধা ক্ষমা থাকার জন্য? এক, দুই হলো যে এখন আমি আসছি, মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে জিয়া রহমানের লাশের কথা বলছেন। আমি অন্যরা যারা আইন জানান না, বক্তৃতা দেন মন্ত্রী, তাদেরকে আমি তাদের বক্তব্য আমি আমলে নিতে চাই না, বিকজ দে ডোন্ট নো দ্য ল। মানে আইনমন্ত্রী বলছিলেন, তার কাছে উত্তর দিতে চাই। আমার কাছে একটা পোস্টমর্টম রিপোর্ট আছে, সে পোস্টমর্টম করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল এ তোফায়েল আহমেদ, স্পেশালিস্ট অফ প্যাথোলজি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এটা হলো লাশ কি অবস্থায় ছিল, এই পোস্টমর্টম রিপোর্ট এখানে আছে। এখানে সরকার যদি চায়, মাননীয় মন্ত্রী যদি চায়, সেই পোস্টমর্টম রিপোর্টটা আমি দিতে পারি। এখানে জিয়া রহমানের the president was allegedly assassinated by the miscreants on Saturday, the 30th May 1981 at 4 hours in the Chidang Sacred House. এবং পুরো বলা আছে সাস্টেন ইঞ্জুরি, বুলেট ইঞ্জুরি আছে 23 কটা, সে বলা আছে। এবং ডিকম্পোজ করে কি লাশের অবস্থা কি। তো আমি যেটা বলি, আমি অন্যরা বুঝবেন না, বুঝার কথাও না, বুঝতে চেষ্টা করেন না, বুঝবেন তো বুঝার চেষ্টা করেন না। যদি কোনো লাশ না পাওয়া যায়, লাশ যদি না পাওয়া যায়, পোস্টমর্টম কিসের হলো, কার বডি হলো পোস্টমর্টম? এবং শুধু তাই নয়,
প্রেসিডেন্ট যে হত্যার বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তো লাশ গুমের শাস্তি হয়েছে না হত্যার বিচার হয়েছে? হত্যার বিচার হয়েছে। সেই সময় পোস্টমর্টম প্রডিউস করা হয়েছে, এক্সিবিট করা হয়েছে কোর্টের মধ্যে, রাইট? সো মানে আইনমন্ত্রী যদি যান যে পোস্টমর্টম ছাড়া, পোস্টমর্টমটা কি উনি মর্মটা বুঝেন, উনি ভালো আইনজীবী। আমার মনে হয় এই পোস্টমর্টম দেখার পর উনাকে যে বলেছেন ভুল বলেছেন, যে উনার ভুল স্বীকার করবেন আমি আশা করি, এবং অন্য মন্ত্রীরা ক্ষান্ত হবেন। এই পোস্টমর্টম রিপোর্ট আমার কাছে আছে, ইচ্ছে নিতে পারেন ওরা, জি আর আমার বলেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, আসছি আপনার, তাহলে এই যে পোস্টমর্টম রিপোর্টটা এনাফ? একটা মৃতদেহর পোস্টমর্টম এনাফ? তো যারা বলতেছেন, মন্ত্রীরা তো বলতেছেন অসত্য কথা বলতে জাতির উদ্দেশ্যে, নাম্বার ওয়ান। দেন আমি আসছি আপনার, কেন কি নামি তথ্যমন্ত্রী বললেন যে রাজনৈতিক অধিকার নাই। এই সংবিধানটা আছে, গণতন্ত্রের কথা বলা আছে, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য এবং ভোটাধিকারের জন্য, মানে ভোট দিয়ে গণতন্ত্র শাসক নির্বাচিত করবে। যেই দল গণতন্ত্র বিশ্বাস করে না, যে দল আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, পুলিশ কর্মকর্তা দিয়ে নির্বাচন করে, জোর করে রাষ্ট্র ক্ষমতা আসে, আমি মনে করি আওয়ামী লীগ গত 8-10 বছরের যে রাজনৈতিক ইতিহাস, নির্বাচন ইতিহাস, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই। তারা সংবিধান বহির্ভূত কাজ করছে, সংবিধান লঙ্ঘনের দায় আওয়ামী লীগ শুড ব্যান। যদি এখানে যদি নিরপেক্ষ কিছু থাকতো হয়তো আওয়ামী লীগ ব্যান করে দিত। যেমন ফিফা ফুটবলে ফাউল করলে বা খেলার মধ্যে ফাউল করলে ব্যান করে দেয় না, এখানে আমাদের ইলেকশন কমিশন তো একটা ছোট জগন্নাথ। নির্বাচন কমিশন যদি স্ট্রং হচ্ছে, যদি বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের জন্য মানুষের গণতন্ত্রের অধিকার বা ভোটাধিকার মানে বঞ্চিত করার জন্য হয়তো আওয়ামী লীগ আবার ব্যান্ড হয়ে যেত। আর আওয়ামী লীগ ক্যারেক্টারটা ডিফারেন্ট। মাননীয় মন্ত্রী বলেন জামাত ইসলাম, হায় রে জামাত ইসলাম, এই জামাতে কত ব্যবহার করলেন। সেই সালে আওয়ামী লীগ একসঙ্গে কাজ ভোটের সাথে এই চন্দ্রবাদের সাথে, হ্যাঁ, এই জামাতকে নিয়ে। তারপর শুধু তাই নয়, এই যে বিএনপি ক্ষমতা থেকে নামানোর জন্য কেন্দ্র আন্দোলনে ত্রিদলীয় জোট, ত্রিদলীয় ঐক্য জোট, তিনটা গ্রুপ, হ্যাঁ, জামাত সঙ্গে আন্দোলন করেননি আপনারা, বাইর করেননি, এবং বিএনপি ক্ষমতা নামাননি আপনারা। জামাত একসঙ্গে কাজ করে একসঙ্গে বৈঠক করেন নিজামী সাহেবের সাথে, আওয়ামী লীগের একটা বৈঠক করেন নাই বিএনপি ক্ষমতা নামানোর জন্য। এখন আমরা জামাত সঙ্গে আমাদের তো নির্বাচনী জোট, আদর্শ তখন জোট নাই। আমরা বিভিন্ন রাজনৈতিক আদর্শ, ভিন্ন আদর্শ। আপনার যে নির্বাচন জোট করেছেন, নির্বাচন করেছি। এখন আমরা জামাতে ছেড়ে দিতে চাই, ভয় ছাড়ি না। এই আওয়ামী লীগ নিয়ে নেবে, মানে প্রধানমন্ত্রী বা আওয়ামী নেতারা বলক জামাতকে আমরা কখনো নেবো না, ঘোষণা প্রকাশ্যে। তাহলে আমরা ঘোষণা দেবো জামাতের সঙ্গে আমরা কখনো জোট করবো না। আমরা জামাতকে ভয় খাই না আওয়ামী লীগের, কারণ জামাত হলো আওয়ামী লীগের প্রধান বন্ধু এক। আর সাথে ইতিহাস বিকৃত করছে, বিকৃত আপনার শোনেন, আমি বলতে চাই না চুন্নু সাহেব আবার খেপে যাবেন। এসএস সাহেব বলছিল তার হইতে সে মানে উন্নয়নের কথা বলছে, তার হইতে খাদ্য বলছে, কিন্তু বিভিন্ন হইতে বলছে আমাকে ভয়ে বলে, কিন্তু ইতিহাসের মতো লেখা থাকে, লাভ নাই। আজকে হঠাৎ করে এখন আসছি, হঠাৎ করে বিতর্ক আনলেন কেন? কি কারণে হঠাৎ করে বিতর্ক আনলেন? চন্দ্রমুদ্দনের জীবনের লাশ আছে কিনা, জীবনের মুক্তিযুদ্ধ ছিলেন কিনা, এটা কি মহাপরিকল্পনা? আবার 23 সালে 18 সালে ইলেকশন করতে চান, মামলা গায়ে মামলা দিতে চান, এটা নিয়ে বিএনপি উত্তেজিত হবে, খবরে মামলা দিবেন, আবার 23 সালেও 18 সালে পুনরুক্তি করেন। এটা আর হবে না, সেই সুযোগ আর নাই। জনগণ দেশকে স্বাধীন করছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, হাজার লক্ষ জীবন যাবে। আওয়ামী লীগের ভোট চুরি, আগের দিন রাতে ভোট চুরি বা 2 দিন আগে ভোট চুরি, ওইটার সুযোগ আর হবে না বাংলাদেশে। সেই পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। আর সরকারি কর্মচারী, পুলিশ, র্যাব এগুলো করবেন, এরা কিন্তু নৌকা ঢলা আরম্ভ করলেন, নৌকা নড়া আরম্ভ করলেন। আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি আপনার কাছে পরে যদি জানতে চাইবো সেটি হচ্ছে যে লুয়াই কানের যে নকশা, সেই নকশা জাতীয় সংসদ এলাকাকে নেয়ার পরিকল্পনা করছে সরকার, এবং সেটি যদি করে তাহলে আসলে আপনারা কি করবেন? আপনি যেমন বললেন যে আপনারা আসলে আর মামলা টামলা করার তেমন সুযোগ দিতে চান না, তার মানে হচ্ছে
কি এটা যে আপনারা আর আন্দোলনে সেভাবে নামবেন না, আমি সেটা আপনার কাছে পরে জানতে চাইবো। মুজিবুল হক চুন্নু এমপি, আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে মানে মোটামুটি বড় দুইটা দলই মনে করে যে একটা আরেকটাকে মনে করে যে তাদের আসলে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আসলে নাই, এবং বড় দাগে যে অভিযোগগুলো একটা দল আরেকটা দলের বিরুদ্ধে আনে, তারা আসলে মানে একে অপরের বিরুদ্ধে একই ধরনের অভিযোগই কিন্তু আনে। তো সেইখানে আসলে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের হাতে আসলে দুইটা দলকে আলাদা করার মানে জায়গাটা কোন জায়গায় বলে আপনি দেখেন, বা আপনি কোন জায়গা থেকে আলাদা করেন? দেখুন, বাংলাদেশে যিনি সাংবিধানিকভাবে স্বীকৃত নাগরিক, যাকে কোনো আদালত দেউলিয়া বা কোন রকম কনভিকশন দেয় নাই, এই ধরনের একজন নাগরিককে রাজনীতি করতে পারবে না যদি কোনো ব্যক্তি বলে সেটা বলার জন্য বলা। কারণ আদালত ছাড়া বা আইন করা ছাড়া তো কারো নাগরিক, কোন নাগরিক তার অধিকার থাকবে না, সে বাংলাদেশের নাগরিক থাকবে না। উনি বলেছেন যে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদের যারা প্রশ্রয় দেয় তাদের রাজনীতি করার অধিকার নাই, উনি এটা বলেছেন। শুনেন, স্বাধীনতা বিরোধী যিনি বলছেন তিনি কতটুকু স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগ করলে যে স্বাধীনতার পক্ষে হয়ে যাবে সবাই, এটা ঠিক না। আওয়ামী লীগেরও সব দেখা যায় অনেক সময় এরকম লোক আছে, আওয়ামী লীগই বলে, আওয়ামী লীগের কেউ আছে তারা স্বাধীনতার পক্ষের লোক না। কাজে এখানে একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো বাংলাদেশের যিনি নাগরিক, যিনি বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করেন, যিনি জাতির পিতাকে বিশ্বাস করেন, যিনি নাকি এই বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি বাংলাদেশের নাগরিক। তাকে কেউ মানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী একজন বললেই সেটা বলা যাবে না। স্বাধীনতা বিরোধী একটা ডেফিনেশন আছে। স্বাধীনতা বিরোধী বলতে কি বুঝেন? একটা আছে 1971 সালে যারা মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতা বিরোধী। এখন যে ছেলেটির স্বাধীনতার পরে জন্ম এবং এই দেশের নাগরিক, তার এখন সে ভোটার বয়স হয়েছে, সে যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন মানে, তাকে আপনি কি করে স্বাধীনতা বিরোধী বলবেন? আপনার পলিটিক্যাল গেইনের জন্য আপনি বলতে পারেন, এটা সস্তা কথা, কিন্তু এটা কোনো আইনের কথা না, এটা কোনো সুস্থ কথা না। এটা বলতে পারে যে কেউ। কারণ একটি মানুষ যার জন্ম 73 সালে, যার জন্ম 74 সালে, তার যে এখন ভোটার, যে আইন মানবে, যে সংবিধান মানবে, যে জাতির জনকে মানবে, যে নাকি আপনার এই দেশের রাজনীতি করবে, তাকে আপনি কি করে বলবেন স্বাধীনতার বিরুদ্ধে? হ্যাঁ, আজকে যদি কেউ রাজনৈতিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কনস্পিরেসি করে, যদি কেউ এই আমাদের বাঙালি জাতীয়তাবাদকে, বাংলাদেশি জাতীয়তাবাদকে যদি মুছে ফেলার জন্য কেউ কাজ করে, কেউ যদি আজকে এই দেশকে কোন দেশের তাবেদার বানানোর জন্য চেষ্টা করে, সেটা ভিন্ন মানে প্রসঙ্গ। সেই রকম যদি হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু ঢালাও ভাবে আপনি রাজনৈতিক ভাবে একটি দল করলেই বলবেন স্বাধীনতার পক্ষে, আর সে দল না করলে আপনি বলবেন স্বাধীনতার বিপক্ষে, এইগুলি সস্তা কথা, এইগুলি মানুষ খাবে না, এগুলি মানুষ খেতে পারে না, এগুলি ঠিক না। এগুলি আমরা কেন বলবো? আমি একটা পার্টি করি, আমি একটা দল করি, বলছেন এটি আসলে মানে ঘোড়ায় যেতে হবে, এবং উনি বলছেন যে এটি একটি আদর্শের লড়াই, আদর্শিক লড়াই, এবং সেই ঘোড়ায় উনি যেতে হবে বলে বলছেন, এবং সেটাকে সংঘাতের মূল জায়গা বলছেন। না, উনি গোড়ায় কোথায় যাবেন আমি জানি না। উনি কিন্তু গোড়াটা ইন্ডিকেট মানে উনি বলেন না নির্দিষ্ট করে গোড়াটা কি। যেমন আমি বলি, আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমি বঙ্গবন্ধু তিনি তার ডাকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বিশ্বাস করি, বাংলাদেশের সংবিধান বিশ্বাস করি, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমার আনুগত্য আছে, বাংলাদেশের পতাকার প্রতি আনুগত্য আছে। সেইখানে আমাকে যদি কেউ বলে যে আমি স্বাধীনতা বিরোধী, এটা তো মানে অন্যায় হবে। আমি যদি বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের সংবিধানের বিপক্ষে, বাংলাদেশের আইনের বিপক্ষে যদি কোনো কাজ করি, বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমি যদি কোনো বিদেশি কারো মদদে এই দেশে একটা বিশৃঙ্খলা করতে চাই, তখন আমার বিরুদ্ধে আইন আছে প্রচুর, সেই আইন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু আপনি বলে দিবেন যে এই অমুক স্বাধীনতা বিরোধী, অমুকের অধিকার থাকবে না, আপনি বলার কে? হু আর ইউ? আপনাকে এই রাইট কে দিয়েছে? কে অধিকার দিয়েছে আপনি বলবেন যে মুজিবুর রহমান স্বাধীনতা বিরোধী?
আপনি প্রমাণ না করে আপনি বলবেন, এই বলাটাতে কেউ গ্রহণ করবে না। এরকম বলা যায়, কারণ মুখ আছে, কথা বলবেন, বলতে পারেন, কিন্তু বলাতে মানুষের যে একটা বিশ্বাস আসতে হবে, মানুষের আস্থা আসতে হবে। মানুষের আস্থা না আসলেই বলে লাভ কি? এই সমস্ত হলো আপনার সস্তা কথাবার্তা, এইগুলি বলে লাভ নাই। আপনি বলেন ওই যে আপনার আদর্শ আছে, আমার দল আমারটা আদর্শ আছে, বিএনপির আদর্শ আছে, বিএনপি আদর্শের মধ্যে বিএনপি সদস্যশীল। এখন যেটা এনে প্রশ্ন আসছে সেটা হলো বিএনপি কখনোই বলে না যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই এটা বলেন না। যার জন্য এটা আওয়ামী লীগের গায়ে লাগে, আমাদেরও গায়ে লাগে একজন নাগরিক হিসেবে। কারণ জাতির পিতা সম্পর্কে কোনো ডিবেট, কোনো বিতর্ক এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। আবার আরেকটা বিষয় হলো যে কখন সে বারবার বলছেন স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান, কিন্তু এই কথাটা উনি বলেন নাই। আমি যেটা বললাম যে জিয়াউর রহমান সাহেব কিন্তু বলছেন বঙ্গবন্ধুর পক্ষে তিনি ঘোষণা দিয়েছেন, এবং জিয়াউর রহমান সাহেব কিন্তু নিজে আর্টিকেল লিখেছেন 7ই মার্চ মুক্তিযুদ্ধের এটা আমরা এটা গ্রিন সিগন্যাল, ওনারা এটাও বলেন না। সমস্যা হয়েছে দুই দলেই তাদের মানে এরকম একটা যে ওই মাহমুদুর খোকন সাহেব যেন বলছেন যে বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক বিষয়টা, কেন হান্নান সাহেব যে জিয়াউর রহমান সাহেবের আগে মাইকে বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামে মাইকে যে ঘোষণা দিয়েছিলেন সেটা কি আপনারা অস্বীকার করবেন? হান্নান সাহেব যে আপনার শ্রমিক নেতা ছিলেন আওয়ামী লীগের, তিনি যে নিজে মাইক মারছেন, এগুলি তো আপনি অস্বীকার করতে পারবেন না। রেডিওতে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন সন্দেহ নাই, কিন্তু প্রথম দিয়েছেন তিনি নিজে, পরক্ষণে বলছেন যে এটা বঙ্গবন্ধুর পক্ষে। তা আপনারা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছে এই কথাটা বলতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা খালি বারবার বলেন মাহমুদুদ্দিন খোকন যে মুজিবুল হক চুন্নু এমপি যে প্রশ্ন রাখছেন সেটি আসলে সমস্যা কোথায়? জাতির পিতাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে বলতে এবং উচ্চারণ করতে আপনাদের বাধে কোথায়, সেই প্রশ্নটা উনি রেখেছেন। মানে পরপর দুবারই রাখেন, সেখানে আমি আপনার মাঝে আসতে চাই। জি, এরপরে আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনাকে দিয়ে শেষ করবো। আমি একটু ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন আপনার কাছে আসতে চাই। কি বলেন? জি, মুজিবুল হক চুন্নু বেশ কিছু আওয়ামী লীগ কোনকে ব্যবহার করছে। আওয়ামী লীগ না, আমাদের প্রথম মুজিবুল চুন্নু সাহেব তো কারেক্ট কথা বলেছেন। আমি তো বলেছি, এই কথাই তো বলছি আমি। মরহুম শেখ মুজিবুর রহমানের সঙ্গে জিয়াউর রহমান কনফ্লিক্ট আমি দেখি না। মরহুম শেখ মুজিবুর রহমান হোল নেশনকে ইউনাইট করেছে। হি ওয়াজ এ গ্রেট লিডার, এবং পৃথিবীতে তার সঙ্গে ন্যাশনাল তুলনা চলে। জাতি ইউনাইট করেছে উনি। স্বাধীনতার সংগ্রাম 7ই মার্চ বলেন, ইউনাইট করে 7ই মার্চ একদিন একত্রিত করার নাই, জাতি ইউনাইট করেছে। আজ উনি স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে হি ওয়াজ দ্য মহানায়ক মরহুম শেখ মুজিবুর রহমান। আর সশস্ত্র যুদ্ধের মহানায়ক হলো জিয়াউর রহমান। দুজনের দুই রকম বক্তব্য, দুই রকম রোল, কনফ্লিক্ট কেন করাবেন আপনি? আর চুন্নুরা বলেন যে জাতির পিতাকে বলা, উনি আওয়ামী লীগ ছেড়ে দেবো নাকি? আওয়ামী লীগ উনাকে ছবি দেখে রাষ্ট্র আমাদের চালাবে, লুটপাট করবে, চুরি করবে, না, তাকে ছেড়ে দেন জাতির কাছে। দেখে আওয়ামী লীগের নেতা ফটো দিয়ে ইলেকশন করেন আপনি, ওনাকে ছেড়ে দেন। উনি ছাড়বেন না, পকেটে রেখে দিয়ে বলবেন না তুই মানো, তা তো হয় না। শুরু করে দেবেন ওনাকে জাতির কাছে, তখন জাতি মূল্যায়ন করবে। কারণ তার প্যারা লিডার আর নাই বাংলাদেশে। গত 50-60 বছরে তার প্যারা লিডার নাই, আপনার ধরে রাখার জন্য থাকে। এখন আসেন আপনারা কি করতেছেন, কেন এগুলো আনতেছেন? লুটপাট। এই যে ধরেন বলেন যে বাংলাদেশ উন্নত হয়ে গেছে, সিঙ্গাপুরের মধ্যে হয়ে গেছে। আমাদের কাগজ আছে, এডিবি লোন নিয়ে আপনারা টিকা কিনতেছেন, ওষুধ কিনতেছেন। ওয়ার্ল্ড ব্যাংক এডিবি কিনতেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়নের লোন নিচ্ছেন টিকা কেনার জন্য। যার ওষুধ কেনার ক্ষমতা নাই সে নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। কেন অসত্য কথা মানুষকে বলে, জাতিকে বলেন আপনি? যার এখানে এমপ্লয়মেন্ট নাই। আমার শিক্ষিত বেকাররা আজকে পত্রিকা আসছে, ভূমি ছাড়া বাড়ি দিচ্ছে অন্য বস্তির জন্য, আয়ের জন্য। আমেরিকা ব্রাজিল দিয়ে হাজার ডলার যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, এমপ্লয়মেন্ট দিতে পারছেন না আপনি, তার শিপমেন্ট করতে পারছেন না। গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের সহযোগী 2 বছর সেনাবাহিনী, তারা আওয়ামী লীগের ক্ষমতা দিচ্ছে। লুটপাট যা করছে 6 টাকা বিদেশি দিচ্ছে। আজকে আপনার সুইস ব্যাংকে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি টাকা,
আমেরিকা যান, আপনি ইভেন দুবাইতে যান, এই মুহূর্তে দুবাইতে কমপক্ষে 15 জন আওয়ামী লীগ এমপি আছে, এবং দুবাইয়ের একটা স্টেট আছে, সেখানে জমি কেনা যায়, ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা যায়। হয়তো আপনি অনেস্ট মানুষ তো, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি জানো না কিন্তু আমার থেকে কারা কারা আছে এখানের মধ্যে, হ্যাঁ কারা আজ খবর নেন আমরা দুবাই বলছেন। এই অবস্থা, টাকা দেশে টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে না, দেশে ইনভেস্টমেন্ট করছেন না, আপনি ইনভেস্টমেন্ট পরিবেশ রাখছেন না, রাজ্য অস্থিরতা রাখছেন আপনি। এক 2 লাখ রোহিঙ্গা রাখছেন কেন আপনি? আজকে 14 লাখ 15 লাখ রোহিঙ্গাকে কি করতে চান এটা দিয়ে? কোন আবার ষড়যন্ত্র আমরা পড়ছি? ব্যারিস্টার মাহমুদুল খোকন, আপনাকে ধন্যবাদ। আমরা আজকের বিষয়ে থাকতে চাই এম এ মান্নান এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী। আপনি ব্যারিস্টার মাহমুদুল খোকন যখন বক্তব্য রাখছিলেন বিভিন্ন প্রশ্নে এবং বিভিন্ন ইস্যুতে আপনি নাবোধক মাথা নাড়ছিলেন, সেগুলো নিশ্চয়ই উত্তর দেবেন, এবং ব্যারিস্টার মাহমুদ খোকনও এর মধ্যে বেশ কিছু প্রশ্ন রেখেছেন, আপনি নিশ্চয়ই সেগুলো নোট নিয়েছেন। আপনি যদি সেগুলোর উত্তর দেন, আমি আর কোনো প্রশ্ন রাখতে চাই না আপনার কাছে। জি জি জি, না জবাব নেই, আমি কিছু বলতে পারি। তিনি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন, এলিগেশনস। আমরা দেয়ার বোথ অ্যাডভোকেটস, আমার কপাল খারাপ, আমি অ্যাডভোকেট না। এইগুলা সব এলিগেশনস। এলিগেশনস বিচার করার ক্ষমতা আমার তো নই, তাদেরও নয়, আনতে পারেন যে কোনো মানুষ। আমরা তো এলিগেশন নিয়ে আলাপ করছি না, আমরা ফান্ডামেন্টাল মৌলিক ভিত্তির উপরে যে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, আমরা যেটাকে গর্ববোধ করি, আমাদের 1000 বছরের সংগ্রামের শেষ প্রান্তের যে বিজয়, সেটা প্রশ্নবিদ্ধ করে এরা। হোয়াট কাইন্ড অফ চিন্তা করে, তারা যদি জনগণের বিচারে বিশ্বাস করতো, দেখুন লাইলো তাদের রাজনীতি করার কোনো বাধা আছে, তারা তো করছে। কয়েকটা নির্বাচনও করেছে, সরকারও চালিয়েছে। এগুলো তো বাস্তব আমাদের ইতিহাস, এইগুলো তো আজকে বিচার্য বিষয় নয়, কাজও করেছে, এটা সেটা করেছে, এটা অস্বীকার করছে না। পয়েন্ট হলো, যদি এইটা তারা মনে করে যে তাদের রাজনীতি করার অধিকার এখানে বিশ্বাস করে আছে, করতে পারবে, এবং যদি মনে করে জনগণের শেষ বিচারক, তাহলে ওয়েট ফর 24, সামনে নির্বাচন আসছে, তখন আবার পরীক্ষা হয়ে যাবে। এইসব কথা, এলিগেশন, এইটা সেইটা এনে মূল ইস্যু থেকে আমাদের নজর ভিন্ন খাতে নেওয়া যায়। আমাদের একটা আদর্শ রাষ্ট্র, ইট ইজ নট এ লয়াল স্টেট। এইটা লয়াররা চুক্তি করে ব্রিটিশ থেকে যেভাবে নেহরু গান্ধী এনেছিল, এটা নয়, এটা লড়াই করে আনা রাষ্ট্র। এইটা লড়াই করে আনা রাষ্ট্র, এখানে এর পেছনে রক্ত আছে, মানুষের শ্রম আছে, এইগুলাকে সম্মান করতে হবে। এইগুলো আমাদের মূল ভিত্তি, সেখানে আপনারা নেই একটি শব্দ। এগুলো আপনি নিজে বিল করছেন, বাংলারা বাংলাদেশি, আপনারা একবার বলে ফেলেন। আপনার বলার জন্য আমরা ওয়েট করবো না, আমরা বাঙালি বলবো। আপনাদের জন্মের আগেও বলেছি, জন্মের পরেও বলবো, এটা আমাদের জীবনের মূল ভিত্তি। আপনারা হয়তো এসে এখানে মাঝখানে গোলা করার চেষ্টা করেন। গোলা, যদি আপনারা দেশের মঙ্গল করতে চান, রাজনীতি করতে চান, অবশ্যই করবেন, আসেন, একের পর নির্বাচন করেন, যখন জনগণ আপনাদেরকে দেবে সেটা করবেন, বাট ডোন্ট টাচ দ্য মৌলিক ভিত্তি অফ দ্য স্টেট। আমার সংবিধানে আপনারা আচর খচর দিয়ে কত কিছু এনেছেন, আপনি খুব ভালো করে জানেন। ইউ আর এ ব্যারিস্টার এট ল, আপনি জানেন সংবিধানে কত দেওয়ার অধিকার ছিল একজন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, এটা সংসদে করেছিল। আপনারা আমাদের সংসদে নিয়ে বলেন বঙ্গবন্ধু শুনেন, সংসদে করেছিলেন, বঙ্গবন্ধু নিজে বা এক্সিকিউটিভ অর্ডার করে নাই, কিন্তু আপনাদের নেতা, আপনাদের প্রতিষ্ঠাতা এক্সিকিউটিভ অর্ডার চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এই সকল কাজ করেছে। এটা পৃথিবীর ইতিহাসে এটা খুব কম নজির আছে এই ধরনের, কঙ্গ টঙ্গন ছাড়া। সুতরাং এখানে আপনার গর্ব করার বিষয় নয়, আমি এটা আলাপ করতে রাজি নাই। শুধু একটি বিষয়, ইউ আর অ্যাওয়ে ফ্রম দ্য ফান্ডামেন্টাল পজিশন অফ দিস কান্ট্রি। সেই জন্য আমরা মনে করি, যেটা আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলছেন যে অনেকের রাজনীতির কোনো অধিকার নেই, যেখানে মৌলিক ভিত্তিকে অস্বীকার করে সেখানে অবশ্যই অনেকগুলো প্রশ্ন তার চলে আসে, এবং রাজনীতি করার অধিকার নেই, এটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু বিচারিক কোনো রায় দেন না, এটা কোনো হাইকোর্টের রায় নয় যে আপনি তর্ক করবেন। তার রাজনীতি আমিও বলবো, আমি আবার বলবো, যারা বাংলাদেশের ভিত্তিতে বিশ্বাস করে না, বাংলাদেশের মূলনীতিতে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই। যারা বাংলাদেশের মূলনীতি বিশ্বাস করে না, বাঙালিতে বিশ্বাস করে না, বাঙালির মহৎ বিজয়ে বিশ্বাস করে না, তারা এখানে থাকার অধিকার নেই, এবং জনগণের শ্রেষ্ঠ বিচারক। এইটা মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী আপনার সাথে এক প্রধান, এটা এক প্রধান, যারা বিদেশি শক্তির ছাওয়াতে বাংলাদেশ ক্ষমতা আসতে চায়, ক্ষমতা থাকতে চায়, ওদের অধিকার নেই বাংলাদেশ রাজনীতি করার।
এটা একমত হন, আমি আপনার সাথে একমত, আপনি এটা একমত আসেন। যারা বিদেশ শক্তির সহায়তায়, পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় বাংলার মানুষকে শাসন করতে চায়, শোষণ করতে চায়, ক্ষমতা থাকতে চায় ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, হ্যাঁ, সংবিধান লঙ্ঘন করে, তাদেরকে রাজনীতি করার অধিকার নাই। ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। আমাদের হাতে আর সময় নেই। ধন্যবাদ এম এ মান্নান এমপি এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।